সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের নিয়মিত আয়োজন প্রথম ভোট অনুষ্ঠানে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আমরা আজ 4 জন তরুণ ভোটারের মুখোমুখি হচ্ছি। ওনারা 4 জনই প্রথম ভোট দিবেন। জানবো তাদের অনুভূতি, তাদের স্বপ্নের কথা, জনপ্রতিনিধিদের কাছে তারা কী চান, নানান বিষয় নিয়ে আজ তাদের কাছ থেকে আমরা জানব। এর আগে চলুন একে একে ওনাদের সাথে পরিচিত হয়ে আসি। আমার ডানে আছেন জনাব ইমরান, এরপর আছেন রাজিন, বামে আছেন নওশিন এবং সবশেষ জুনাইদ। আপনাদের সবাইকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। আমরা প্রথমেই জানতে চাইব জনাব ইমরানের কাছে, এই যে প্রথম ভোট দিবেন, আপনার অনুভূতিটা কেমন? আপনার ভিতরে কেমন কাজ করছে? হ্যাঁ, প্রথম ভোট দিব। শুধু দেখেছি দিনের ভোটগুলো রাতে হয়ে যেত আমাদের এলাকায়। তো এবার প্রথম ভোট দিব। ভোট দেওয়ার মাধ্যমে নিজেদের জননেতাকে নির্বাচিত করব। হ্যাঁ, তারপর যাচ্ছে রাজিন, আপনার ফিলিংসটা কেমন? দীর্ঘ একটা ফেসিজমের যে কাঠামোতে আমরা ছিলাম, তখন আমরা শুনতে পেতাম যে মানুষ ভোট দিতে পারছে না। কিন্তু এখন এসে আমি যখন প্রথমবার ভোটার হলাম, আমি ভোট দিতে পারছি, পাশাপাশি একটি গণভোটও হচ্ছে, একসাথে দুইটি ভোট দিতে পারবো আমি। তো আমি অনেক এক্সাইটেড এবং আমি আশাবাদী যে একটা সুষ্ঠু ভোট হবে এবং আমরা উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারবো। নওশিন, আপনার কেমন লাগছে এই যে ভোট দিবেন, আপনি এই অনুভূতিটা? আসলে প্রথম ভোটার হিসেবে আমার অনেক উচ্ছ্বাস কাজ করছে, কারণ দীর্ঘ 17 বছর ফ্যাসিজমের কবলে আমরা এই সুযোগটা থেকে বঞ্চিত ছিলাম। তো আমার মতো যারা তরুণ এবার প্রথম ভোট দিচ্ছে, তারা আসলে এই ভোটটা দেওয়ার মাধ্যমে রাষ্ট্রের কাছে তাদের অধিকারটা বুঝিয়ে দিতে পারছে এবং এটার কারণে আমরা সবাই অনেক বেশি আনন্দিত। ধন্যবাদ নওশিন। আমরা এবার জুনাইদ, আপনার ফিলিংসটা কেমন? এবার প্রথম ভোট দিতে যাচ্ছি এবং সেটা 2024 সালে অভ্যুত্থানের মাধ্যমে, একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরাই সেটা করতে পেরেছি। তো এবার গণভোটও আছে, এই গণভোটটা একজন তরুণ হিসেবে গণভোটকে কীভাবে দেখছেন আপনি? আমরা গণভোটটাকে আসলে দেখতে চাই যে আমরা জুলাই অভ্যুত্থানটা সংগঠিত করেছি। এই জুলাই অভ্যুত্থানটা আমরা যে সংগঠিত করেছি, এখন এটার যে ভিত্তি প্রমাণ লাগবে এবং এটাকে আমরা সংবিধানে যে স্ট্যাবলিশ করতে চাচ্ছি, সেটার জন্য আমরা গণভোটটা অত্যন্ত জরুরি এবং প্লাস দ্বিকক্ষ সরকার ব্যবস্থা, এটা আমাদের জন্য অত্যন্ত জরুরি। প্লাস রাষ্ট্রপতি, তারপর প্রধানমন্ত্রীর যে ক্ষমতার ভারসাম্য, এটাও আমরা গণভোটের মাধ্যমে নির্ধারণ করতে পারবো। এছাড়াও আমরা গণভোটের মাধ্যমে যে বিচার বিভাগের স্বাধীনতা, প্লাস হচ্ছে যে ইন্টারনেট ব্যবস্থা যাতে যে কোনো পরিস্থিতিতে চালু থাকে, সেটার যেই অধিকারটা, সেটা আমরা গণভোটের মাধ্যমে স্টাবলিশ করতে পারছি। এজন্য গণভোটটা বলতে গেলে বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্ন। আমি বলবো এটা বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্ন, কারণ এটা যদি আমরা না ভোট যদি জয়যুক্ত হয়, সেক্ষেত্রে আমাদের সংবিধান কিছুটা দুর্বল হয়ে পড়বে, যেহেতু বিচার বিভাগ বিফল হয়ে যাবে। 24 তো বিফল হবেই, প্লাস বিচার বিভাগ যেহেতু দুর্বল হয়ে পড়বে, সেক্ষেত্রে সার্বভৌমত্ব প্রশ্নের মুখে পড়বে। নওশিন, আপনার গণভোটের বিষয়ে অভিমতটা কি? গণভোটটা আসলে এবার আমাদের জন্য খুব বেশি প্রয়োজনীয়, কারণ জুলাই জাতীয় সনদের মোতাবেক আমাদের সংবিধানটা হবে কিনা সেটা আসলে গণভোটের মাধ্যমে নির্ধারিত হতে যাচ্ছে। তো আসলে যেটা তত্ত্বাবধায়ক সরকার থাকবে কিনা বা দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ থাকবে কিনা, এই জিনিসটা আসলে আমাদের যখন কোনো সরকার পাওয়ারে আসবে, সে যাতে সর্বা না হয়ে যায়, বরং জনগণের কল্যাণের জন্য যাতে সে কাজ করতে পারে, এই জন্য আসলে গণভোটটা জয়যুক্ত হওয়াটা আসলে আমাদের জন্য খুব জরুরি। রাজিন, গণভোটের বিষয়ে আপনার অবস্থান? আসলে গণভোট নিয়ে যদি বলতে চাই তাহলে অনেক কিছুই বলতে হবে। গণভোটের যেমন সুফল আছে, তেমন কিছু সমালোচনাও আছে বলে আমি মনে করি। কারণ ইন্টারিমের পক্ষ থেকে যেভাবে প্রচারণা চালানো হচ্ছে, ওখানে আপনি খেয়াল করলে দেখবেন 10 থেকে 12টা ওরা পয়েন্টস দেখাচ্ছে, কিন্তু গণভোটে যদি আমরা হ্যাঁ দিই তাহলে কিন্তু 80টা পয়েন্টে হ্যাঁ হয়ে যাবে। তো যদিও এটা সংস্কারের জন্য আমি চাই, হ্যাঁ ভোটে সবাইকে উদ্বুদ্ধ করা হচ্ছে, হ্যাঁ ভোটটা হোক, জুলাই সনদের যে আইনি ভিত্তি, এটা আসুক আমরা চাই। কিন্তু আমার মনে হয় এটা যে প্রসেসটা আছে, হ্যাঁ দিলে 80টা হ্যাঁ হয়ে যাচ্ছে, 80টার মধ্যে তো অনেকের অনেক কিছুতে নোট অফ ডিসেন্ট থাকতে পারে, অনেকের একটা বিতর্ক থাকতেই পারে। তো গণতান্ত্রিক দেশে আসলে এইভাবে এখানে মূল যে বিষয়গুলো আমাদের ক্ষমতার ভারসাম্য, বিচার বিভাগ, আইনের শাসন, এই মূল পয়েন্টগুলো রেখে হয়তোবা কোনো কোনো বিষয়ে আমরা কম্প্রোমাইজে যেতে হতে পারে, সেটা একটা বিষয় আর কি। এরকম কিছু বিষয়ের কথা বুঝছি। ইমরান, আপনার অভিমত গণভোটের বিষয়ে? ফ্যাসিজমকে চিরতরে বিদায় করার জন্য কেয়ারটেকার সরকারকে স্থায়ীভাবে আমাদের রূপ দেওয়ার জন্য
আমি মনে করি গণভোটটা খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। হ্যাঁ, অনেকগুলো পয়েন্ট আছে, তার ভিতরে এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। জি। এরপর রাজিনের কাছে আসব, সেটা হচ্ছে তরুণ ভোটার হিসাবে একজন জনপ্রতিনিধির কি কি গুণ থাকলে পরে একজন রাজিনের ভোট সে অনায়াসে পাবে, এই বিষয়টা। আমি ভোট দেওয়ার ক্ষেত্রে অবশ্যই দেখব আমি যে প্রার্থীটা বাছাই করব তিনি নিজের জনপদের জন্য, নিজের সংসদীয় আসনের জন্য কতটুকু কাজ করবেন। আমরা দেখতে পাই যারা প্রার্থী নির্বাচিত হয়, নির্বাচিত হওয়ার পরে সেন্ট্রালাইজেশনের যে বলয় আছে, ঢাকা কেন্দ্রিক বলয়, তারা ওখানে আটকেই থাকে। চট্টগ্রামে যারা প্রার্থী নির্বাচিত হয় তারা চট্টগ্রামে থাকে খুব কম, ঢাকায় তাদের বড় বড় ফ্ল্যাট থাকে। এদিকে চট্টগ্রামে আপনি দেখেন চট্টগ্রামটা কিন্তু অর্থনৈতিকভাবে বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা। চট্টগ্রাম বন্দর, আবার আমাদের যে ট্যুরিস্ট স্পটগুলো আছে এখান থেকে খুব ইকোনমিক্যালি বাংলাদেশে খুব ভালো পরিমাণে একটা আছে, মানে অর্থ ওদিকে যাচ্ছে। কিন্তু দেখা যায় যে দিন শেষে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের ক্ষেত্রে আমাদের বরাদ্দের জন্য চেয়ে থাকতে হয়। আমাদের যারা জনপ্রতিনিধি আছে তারা বরাদ্দটাও ঠিকভাবে আনতে পারে না, আনলেও অর্ধেক টাকা দেখা যায় যে কোথায় চলে যায়, লুটপাট হয়ে যায়। আমরা দেখতে পাই না এটা আগে উন্নয়ন হচ্ছে হতো কিনা। হ্যাঁ, তো এবার তো এই যে আপনাদের বিপ্লবের পরে এটা হবে বলে মনে হয় কিনা আপনার? এইবারে আমরা ভোট দেওয়ার ক্ষেত্রে অবশ্যই এমন মানুষ দেখেই ভোট দিব যিনি ওই ধরনের কাজ করবেন না এবং জনগণের জন্য কাজ করতে হবে। একই সাথে আরেকটা বিষয়, যিনি জনপ্রতিনিধি থাকবে তার সাথে যাতে আমরা যে কোনো সময় যোগাযোগ করতে পারি এমন একটা ব্যবস্থা থাকতে হবে। তার সাথে যোগাযোগ করা, তিনি আমাদের প্রতিনিধি, তার সাথে যোগাযোগ করার জন্য যাতে আমাদের অন্য কোনো পিএস ধরতে না হয় বা তার শিডিউল নিতে না হয়, এরকম যাতে করতে না হয়। আমাদের যখন প্রয়োজন হবে অন্তত একটা হটলাইন নাম্বার যেটা থাকে, তাকে আমাদের যে ইস্যুসগুলো আছে যেগুলো প্রয়োজন আমাদের মানে জনপ্রতিনিধির একটা হটলাইন থাকবে, তার সাথে তার আসনের সবাই যাতে দ্রুত যোগাযোগ করতে পারে। সেটাই। ইমরানের কোনো প্রস্তাবনা আছে কিনা আপনি একটু বলুন। আমি চাচ্ছি বাংলাদেশে ব্যবসা বাণিজ্য করাটা একটু ডিফিকাল্ট, তো এটাকে যতটুকু সম্ভব নতুন উদ্যোক্তা যারা হচ্ছে তারা মোট কথায় ব্যবসা বাণিজ্যটা ব্যবসা বান্ধব সরকার যাতে হয়, ফ্রেন্ডলি, জনপ্রতিনিধি যাতে ফ্রেন্ডলি একটা গভর্নমেন্ট তৈরি কারণ হোক, আপনি এরকম দেশের একটা বাইরেও প্রার্থী। ভিজিট করেছেন আমি জানি, আপনি সম্ভবত ওই আইডিয়া নিয়ে আসছেন এখানে ভালো ব্যবসা বাণিজ্য করতে হবে। হ্যাঁ, অর্থনীতির জন্য এটার কোনো বিকল্প নেই। আমরা যাচ্ছি এবার জুনাইদ আপনার কাছে। আপনি কোন ক্রাইটেরিয়ার, কোন ক্যাটাগরির, কোন যোগ্যতা সম্পন্ন ব্যক্তিকে অনায়াসে ভোট দিবেন? আমার মতে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে তার স্বচ্ছতা। আমি চাবো যে আমার জনপ্রতিনিধি যেন তার নির্বাচনী ইশতেহারে আমার লাগবে 10 থেকে 15টা পয়েন্ট, যেখানে আমাদের এলাকার, যেমন হচ্ছে আমি 10 আসনের ভোটার, আমার 10 আসনে কি 10 থেকে 15টা পয়েন্ট লাগবে যে আমার সমস্যাগুলো তারা চিহ্নিত করেছে, এবং সেই চিহ্নিত সমস্যাগুলো তার ফলাফল, মানে সেটা সমাধান কি আছে এবং সেই সমাধানটাকে আসলে ফলপ্রসূ কিনা আমাদের জন্য, সেটা আমার দেখার বিষয়। এবং আমি চাবো যে এমন একটি সরকার আসুক, এমন একটা জনপ্রতিনিধি আসুক যার বার্ষিক আয় আমরা নির্বাচনের পর যেন সে বার্ষিকভাবে আমাদেরকে শো করতে পারে, যে তার আয় ব্যয়ের হিসাবটা যেন আমরা চেক করতে পারি, এবং সেটা হচ্ছে বিল বোর্ডে শো করতে হবে। যেমন হচ্ছে আমাদের ওয়াসা মোড়, লালখানা বাজার মোড়, নতুন একটা বিষয়। হ্যাঁ, যে বিল বোর্ডে আমরা যেন সেটা দেখতে পারি। আমি বলবো আমাদের শহীদ ওসমান হাদি ভাইয়ের কথা, উনি ঢাকা 8 আসনের জন্য এটা বলেছিলেন যে উনি যদি নির্বাচিত হতেন, আল্লাহ ওনাকে নিয়ে নিয়েছেন, আল্লাহ ওনাকে মাগফিরাত কামনা করি ওনার জন্য, উনি বলেছিল বিল বোর্ডে উনি শো করবেন শাহবাগ মোড়ে যে উনি কি কি কাজে খরচ করেছেন এবং কি কি আয় করেছেন। আমি চাবো মেইনলি হচ্ছে এটা স্বচ্ছতা। এখন স্বচ্ছতা হচ্ছে আমার জন্য মেইন বিষয়, প্লাস হচ্ছে জনপ্রতিনিধির কাছ থেকে তো আসলে আমি চাবো যে আমাদের যেই ব্যক্তি নিরাপত্তা আছে এটাও কিন্তু আমাদের কিন্তু তার কাছ থেকে প্রত্যাশা। কারণ হচ্ছে বা বর্তমানে জনপ্রতিনিধিরা যারা আমাদের জন্য জনপ্রতিনিধি হিসেবে নিজেদেরকে উপস্থাপন করছেন, তার দলীয় নেতাকর্মীরা কিন্তু আমাদের জন্য হুমকি স্বরূপ হয়ে যাচ্ছে। নশিদ আপনি কাকে ভোট দিবেন, মানে আপনার জনপ্রতিনিধি কেমন হওয়া উচিত? এমন একজন জনপ্রতিনিধি চাই যারা আসলে জবাবদিহিতা থাকবে, যারা তাকে ভোট দিয়েছে তাদের প্রতি, এবং স্বচ্ছতার কথা যেটা বললে সেটা অবশ্যই অনেক বেশি ইম্পর্টেন্ট। এছাড়া আমাদের দেশে অনেক বড় একটা সমস্যা হচ্ছে বেকারত্ব, যেটা মানে অনেক যারা যোগ্য মানুষরা আসলে চাকরি পাচ্ছে না শিক্ষিত হওয়ার পরেও। তো এই বেকারত্বের সমস্যাটাকে যাতে মানে দূর করার জন্য তারা মানে যেসব যারা অনেক বেশি পদক্ষেপ নেবে সেই ধরনের একটা প্রার্থীকে আমরা আসলে যে দেখতে চাই। এবং স্বাস্থ্য খাতের কথাটা বলতেই হয়, কারণ আমাদের যেহেতু দেখছি যে ডাক্তার এবং রোগীর যে রেশিওটা, অনুপাতটা, সেটা আসলে অনেক কম। একজন ডাক্তারকে অনেক রোগীকে একসাথে সার্ভ করতে হচ্ছে এবং রোগীরা সঠিকভাবে চিকিৎসা সেবাও পাচ্ছে না। তো এইসব শিক্ষা খাত, স্বাস্থ্য খাতে যাতে উন্নয়নটা হয়, যারা উন্নয়নটা করবে সেই ধরনের একজন প্রার্থীকে আমরা দেখতে চাই। আমাদের প্রায় 4 কোটি এবার তরুণ ভোটার, এই নির্বাচনে তাদের মতামতটা কেমন প্রভাব রাখতে পারে? আসলে তরুণ ভোটাররা মানে বেশিরভাগই এবার প্রথম ভোট দিচ্ছে। তো আসলে তরুণ ভোটাররা কেন বেশি গুরুত্বপূর্ণ, কারণ তারা হচ্ছে যে চাই যাতে দেশে এমন কেউ ক্ষমতায় আসুক যারা হচ্ছে যে মানে
পুরানোটাকে বাদ দিয়ে নতুন কিছু করতে চাই এবং নবশক্তি যাতে দেশে আসে, এবং পুরানো একটা গতানুগতিকভাবে দেশে চলে আসছে বলে সেটাই যে চলবে তা না, বরং যেটা আসলে জনবান্ধব একটা সরকার চাই এবং যারা হচ্ছে যে জনগণের কাছে স্বচ্ছতা রাখবে এবং জবাবদিহিতার মাধ্যমে জনকল্যাণে কাজ করবে, এই ধরনের কোনো কাউকে তরুণরা দেখতে চায়। তো তরুণরা আসলে এই চেঞ্জটা আনতে পারবে আমাদের সমাজে, তাই জন্য আসলে তরুণদের ভোটটা আসলে এই নির্বাচনে খুব বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করছি। জুনায়েদ, আপনি বলুন, ক্যাম্পাসগুলোতে রাজনৈতিক সচেতনতা কি যে পরিমাণ আছে এখন? আমাদের সংসদ নির্বাচন কন্টিনিউয়াস চলছিল, জাতীয় নির্বাচনের জন্য সেটা স্টপ হয়েছে। এই সংসদ নির্বাচনগুলো কি চলতে দেওয়া উচিত? সংসদগুলোকে অ্যাক্টিভ থাকা উচিত রাজনৈতিক সচেতনতার স্বার্থে, দেশের স্বার্থে? আমি মনে করি অবশ্যই থাকা উচিত, এবং আমাদের সবগুলো বিশ্ববিদ্যালয়ে কিন্তু কেন্দ্রীয় ছাত্র সংসদ নেই। আমি প্রত্যাশা করব এটা সকল মানে সরকারি বেসরকারি সব ধরনের বিশ্ববিদ্যালয়ে এটা প্রতিষ্ঠা করা হোক, কারণ আমাদের প্রত্যেকটা ছাত্রই পরে রাজনীতিবিদ হয়ে উঠবে, আমাদের যেসব ছাত্রদের মধ্যে থেকে রাজনীতিবিদ হয়ে উঠবে। এখন তো আর সেই জেনারেশন নেই যে ক্লাস 5 পড়ুয়া কোনো লোক যখন ক্লাস 5 পাস করলো তখন সে আস্তে আস্তে জনপ্রতিনিধি হয়ে যাবে, ব্যাপারটা আমরা সেইভাবে আশা করি না। আমরা চাবো যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে প্রতিটা ফেজে, স্কুলে দরকার নেই বাট কলেজ থেকে ছাত্র সংসদের অনুশীলন যেটা করা উচিত, এটা আমাদের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় এবং কলেজেই করা উচিত। এবং ছাত্র সংসদে আমি অবশ্যই বলবো, ছাত্র সংসদে কোনো রাজনৈতিক দলের যে ছত্রছায়া ওইটা আমি প্রত্যাশা করি না। যে ছাত্র প্রতিনিধি যারা হবে, ছাত্র প্রতিনিধিরা নিজেরা কোনো একটা দল গঠন করবে এবং সেই দলের নিজস্ব মোটো থাকতে হবে, যেটা আমাদের রাজনৈতিক দলের মোটোগুলোর সাথে মিলবে না। কারণ একজন ছাত্র প্রতিনিধি এবং একজন জনপ্রতিনিধির যে লক্ষ্য, দুইটা সমান থাকবে না। আমি এবার রাজনীতির কাছে যেতে চাই। তরুণরা রাজনীতিতে আর বেশি কন্ট্রিবিউশন রাখার সুযোগ আছে কিনা, বা যদি রাখতে হয় তাহলে ক্যাম্পাসগুলো কেমন হওয়া উচিত? আমার মনে হয় জুলাই অভ্যুত্থানটা যদি আমরা খেয়াল করি, জুলাই অভ্যুত্থানে যারা সমস্যার সমন্বয়ক ছিল, যারা মাস্টারমাইন্ড ছিল, তারা কিন্তু প্রথম দিকে কালচারালি আগাইছে। তারা কিন্তু একটা প্ল্যানের অংশ ছিল এটা। হ্যাঁ, পলিটিক্যাল অর্গানের বড় কোনো অর্গানের অংশ ছিল না প্রথমত তারা। তো আমি চাই যে ছাত্র রাজনীতিটা বর্তমানে যে ট্র্যাকে চলছে সেই ট্র্যাক থেকে আগে পরিবর্তন হতে হবে। ছাত্র রাজনীতিটা হবে হচ্ছে সোশিও পলিটিক্যাল সিস্টেমে, এটা সামাজিক রাজনীতিকে আসতে হবে। তারপরে আমাদের যে কালচারালি আমাদের থেকে আরও আগাতে হবে। বিশেষ করে চট্টগ্রামে যারা ছাত্র রাজনীতি করতে হবে, চট্টগ্রামে কিন্তু অনেক সাংস্কৃতিক ক্ষেত্রে চট্টগ্রাম বলতে গেলে পুরো বাংলাদেশের মধ্যে একটা আইকনিক ডিভিশন। আমাদের অনেকগুলো সংস্কৃতি আছে, কিন্তু আমাদের যারা ছাত্র রাজনীতিবিদ আছে তাদেরকে খুব কম পরিমাণে দেখা যায় সাংস্কৃতিক ক্ষেত্রে তারা অ্যাক্টিভিজম চালাচ্ছে। তারা ঠিকই পাওয়ার পলিটিক্সটা করতে চায়। তো ক্যাম্পাসে আমি মনে করি যে ছাত্র সংসদগুলো চালু হওয়া উচিত, এবং ওখানে পলিটিক্যাল যে অর্গানগুলো আছে ওগুলোকে কাজ করতে না দিয়ে ছাত্ররা বিভিন্ন কালচারাল অর্গানাইজেশন বা সোশ্যাল অর্গানাইজেশনের পক্ষ থেকে ইলেকশন করবে। ওখান থেকে যিনি প্রতিনিধি হবেন তিনি ওভাবে ক্যাম্পাসটা চালাবেন। কারণ কোনো একটা বলয়ের মধ্যে থেকে যদি ক্যাম্পাসটা পরিচালনা করে তাহলে আলটিমেটলি দেখা যাবে সেটা মাদার অর্গানাইজেশন যেটা আছে তার বাইরে যেতে পারবে না। হ্যাঁ, ইমরান, আপনি আমাদের এই যে ক্যাম্পাসের তরুণদের যে এখন রাজনৈতিক সচেতনতা যেটা আছে, সংসদ নির্বাচন চলমান আছে বলা যায়, যেহেতু জাতীয় নির্বাচনের পরেও ছাত্র সংসদ নির্বাচনের শিডিউল আছে, তো ছাত্রদের রাজনৈতিক ইনভলভমেন্ট কন্ট্রিবিউশনটা আর বাড়ানো উচিত কিনা, বা কোন ট্র্যাকে আছে, কোন ট্র্যাকে যাওয়া উচিত বলে মনে করেন? আমি মনে করি এখানে ছাত্র সংসদ প্রতিটা প্রাইভেট ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটির মতো হওয়া উচিত। আমাদের বেশিরভাগ দেখা যায় প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে ছাত্র সংসদ থাকে না। তো এখানে যদি ছাত্র সংসদটা থাকে, কিভাবে একটা কান্ট্রি ফাংশন করছে আমরা প্র্যাকটিক্যালি সেটা জানতে পারবো, বুঝতে পারবো, এবং এক পর্যায়ে তাদের মধ্যে সচেতনতাটা বৃদ্ধি পাবে, যার ফলে ভবিষ্যতে আমরা ভালো ভালো লিডার এগুলো প্রসেস হয়ে আসবে। স্টুডেন্ট থেকেই ভালো লিডার হয়ে আসবে। তরুণরা একটা পরিবর্তন এনে দিয়েছে। জি, নির্বাচন পর্যন্ত, এখনো পর্যন্ত আপনাদের একটা ভূমিকা আছে, নতুন, আপনারা একদম প্রথম ভোট দিবেন, আপনাদের এখনো পর্যন্ত একটা কন্ট্রিবিউশন আছে। নির্বাচনের পরে আপনাদের রাজনৈতিক ইনভলভমেন্ট বা বিহেভিয়ার কেমন হবে? আমরা চাচ্ছি সরকার কোনো যদি ভুল করে সেটা নিরাপদভাবে আমরা সেটা প্রকাশ করার যে স্বাধীনতাটা, সেটা আমরা পুনরায় ফিরে পেতে চাচ্ছি, এবং আমরা চাচ্ছি না আবার পুনরায় কোনো ফ্যাসিস্ট তৈরি হোক। নির্বাচনের পরে আপনারা কেউ ফাংশন থাকবেন? নির্বাচনের পরে আমাদের থেকে সর্বোচ্চ সজাগ থাকতে হবে যে নতুন সরকারটা আসে সেটা যাতে আগের যে পথ সেদিকে না যায়, আর যদি যায়ও আমরা তো আছে, আমরা আবারও প্রতিবাদ করব, এবং আমরা চাই
জুলাই সনদ যদি বাস্তবায়িত হয়, যে হ্যাঁ ভোট যদি জয়ী হয়, তাহলে তো আমাদের সর্বোচ্চ মত প্রকাশের স্বাধীনতা তো থাকবে, সরকার আমাদের কথা শুনতে বাধ্য থাকবে। তো তখন আমরা আবারও যে কোনো সময় প্রতিবাদ করব এবং সরকারকে সঠিক ট্র্যাকে আনার চেষ্টা করব। নির্বাচন পরে আপনাদের আগে কন্ট্রিবিউশন একরকম ছিল, নির্বাচনের পরে কেমন হবে? এটা তো ধরুন আপনাদের ভোট, আমাদের ভোট, ভোটাধিকারের পরে একজন সরকার আসবে। এতদিন তো লোকজন ভোট দিতে পারে নাই, তার মতো করে সে চলছে। এবার তো নির্বাচিত সরকার আসবে, তখন আপনারা কিভাবে ফাংশনাল থাকবেন? আমরা চেষ্টা করব তরুণ সমাজ যে সরকারই আসুক, নির্বাচিত সরকার, তারা যদি কোনো ভুল করে সেটাকে আমরা শুধরিয়ে দেওয়ার চেষ্টা করব এবং এমন সরকার আমরা চাই যারা তাদের ভুলটা স্বীকার করবে এবং আমাদের কথা অনুযায়ী, যেহেতু তারা আমাদের ভোটে নির্বাচিত হয়েছে, তারা তাদের ভুলটা সংশোধন করবে এবং তারা যাতে অন্য ভিন্ন মতের প্রতি ভিন্ন মতকে সহ্য করতে পারে এবং বা অন্য কোনো শ্রেণীর প্রতি যাতে তারা কোনো মানে খুব আক্রমণাত্মক আচরণ না দেখায় এবং তারা যাতে ধৈর্যের সাথে জনগণের কল্যাণে সে কাজটা করে, এটাই আমরা আশা করছি। জি জুনাইদ, নির্বাচনের পরে কেমন থাকবেন আপনারা? নির্বাচনের পরে আমি মনে করি যে আমাদের ভূমিকাটা অ্যাপলিটিক্যাল হতে হবে। ব্যাপারটা তখন হচ্ছে আমরা, কারণ নির্বাচনের পরে আমাদের নির্বাচিত সরকার থাকবে এবং নির্বাচিত সরকারকে সমালোচনা করার জন্য জনসাধারণ নয়, বরং হচ্ছে বিরোধী পক্ষ থাকে সরকারের মধ্যে। সরকারের বিরোধী দলটা সরকারের যে কোনো ভুলকে সমালোচনা করবে এবং সেটা সংসদেই সেখানে ঠিক করতে হবে। একটা বিল পাস হয়ে যাওয়ার পরে সেই জিনিসটা হচ্ছে আমাদের পর্যন্ত মানে সেই জিনিসটার প্রতিবাদ আমরা রাস্তায় নেমে জুলাইয়ে যেভাবে করেছিলাম সেভাবে আশা করি করতে হবে না, কারণ তখন সেই অবস্থাটা থাকে না। আমরা যেই সরকারকে নির্বাচিত করেছি সেই সরকারই তো আমাদের সাথে তেমন আচরণ করবে না, এটাই আমার প্রত্যাশা। আমাদের অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, এই যে বিষয়গুলো আছে, একজন তরুণ হিসাবে আপনি কোন জিনিসগুলোকে প্রায়োরিটি দিবেন ভোট দেওয়ার ক্ষেত্রে? প্রথমে দেখব হচ্ছে শিক্ষা আর স্বাস্থ্য খাত। শিক্ষা আর স্বাস্থ্য খাত ছাড়া আসলে অন্য জিনিসগুলো দেখার জন্য আমাদের প্রবীণরা আছেন। শিক্ষা আর স্বাস্থ্য খাতটা হচ্ছে উন্নয়ন করার জন্য আমাদের প্রবীণদের প্রজ্ঞার চেয়ে আমাদের নবীনদের কর্মোদ্যম বেশি গুরুত্বপূর্ণ, কারণ প্রবীণদের যে প্রজ্ঞা সেটা হচ্ছে রাজনৈতিক ক্ষেত্রে এবং হচ্ছে যে কূটনৈতিক ক্ষেত্রে বেশি গুরুত্বপূর্ণ। শিক্ষাক্ষেত্রে হচ্ছে যেভাবে প্রতি সেকেন্ড যেভাবে শিক্ষা ব্যবস্থার পরিবর্তন হচ্ছে, এটার সাথে প্রবীণরা আসলে খাপ খাওয়াতে পারবেন না বলে আমার মনে হয়। এজন্য এই দিক থেকে আমাদের চাওয়া পাওয়াটা তরুণদের চাওয়া পাওয়াটা হবে শিক্ষা খাত আর স্বাস্থ্য খাত। আপনি কোনটা প্রায়োরিটি দিবেন? আসলে আমাদের শিক্ষা খাতটা বহির্বিশ্বের চেয়ে অনেকখানি পিছিয়ে আছে। আমাদের যেসব পাবলিক ইউনিভার্সিটি, সেখানকার ল্যাব ফ্যাসিলিটি খুব খারাপ এবং শিক্ষকরাও অনেক সময় দায়বদ্ধ থাকেন না স্টুডেন্টদেরকে শিক্ষা দেওয়ার ক্ষেত্রে। তো দেখা যায় যে এইসব কারণে এবং অনেক সময় রাজনৈতিক প্রভাবে আমাদের শিক্ষা খাতটা অনেক পিছিয়ে যাচ্ছে। তো এই জিনিসগুলো আসলে যখন সরকার আসলে শিক্ষা খাতটাকে অনেক বেশি প্রায়োরিটি দিবে, তখন আসলে দেখা যাবে যে আমাদের অনেক এডুকেটেড অনেক পার্সন বের হচ্ছে, যারা কিনা আসলে অনেক এমপ্লয়মেন্ট পাচ্ছে এবং দেশটাকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারছে। বেকারত্ব হ্রাস করাটা আসলে সরকারের অনেক বড় একটা কর্তব্য, কারণ দেখা যাচ্ছে যদি বেকারত্বটা আসলে হ্রাস না হয়, তাহলে আমাদের দেশের অনেক মেধাবী শিক্ষার্থীরা হচ্ছে বাইরে চলে যাচ্ছে এবং ব্রেইন ড্রেনের মতো জিনিসগুলো আমরা দেখতে পারি। তো তাদেরকে দেশে ধরে রাখার জন্য কিছু ইনিশিয়েটিভ সরকারের নিতে হবে, যার মাধ্যমে শিক্ষার্থী মেধাবী মানুষগুলো আসলে দেশে থাকতে পারছে। রাজিন, চট্টগ্রামের ভোটার হিসেবে অর্থনৈতিক খাতটাকে, শিক্ষা খাতটাকে এবং একই সাথে আমাদের যে প্রতিরক্ষা খাত, এই তিনটাকে বেশি গুরুত্ব দিব। অর্থনৈতিকভাবে যেটা আমি প্রথমেই বলেছিলাম, চট্টগ্রামে বন্দরের মতো একটা প্লেস আছে, আবার এদিকে পর্যটন শিল্প আছে, কিন্তু শুধু সেন্ট্রালাইজেশনের দিকে আমরা এখনো ডিসেন্ট্রালাইজ না হওয়ার কারণে আমাদের এখানে চট্টগ্রাম থেকে যে অর্জিত মুনাফাগুলো আছে, যে আয়গুলো আছে, সেগুলোর খুব কম অংশই চট্টগ্রামে জাতীয় কাজে তো লাগছে। জাতীয় কাজে লাগছে, তবে জাতীয় কাজে বলতে আপনি দেখেন ঢাকায় যে পরিমাণ ইনভেস্টমেন্টগুলো হয় সরকারিভাবে, ঢাকায় যেভাবে উন্নয়ন হয় ওভাবে কিন্তু চট্টগ্রাম বা অন্যান্য বিভাগে হচ্ছে না। চট্টগ্রাম যেভাবে উন্নয়ন হওয়া দরকার, যে পরিমাণ চট্টগ্রাম থেকে আয় হয়, সেই তুলনায় খুব কমই উন্নয়নের দিকে যাচ্ছে। যেমন আমাদের রাস্তাঘাটগুলো এখনো ভাঙা, কিন্তু চট্টগ্রামকে বলা যায় হচ্ছে রাজধানীর পরে চট্টগ্রামের স্থান পুরো বাংলাদেশে, কিন্তু চট্টগ্রামের রাস্তাগুলোই ভাঙা। আবার আপনি যদি কক্সবাজারের দিকে যান, তাহলে দেখবেন ওখানে এখনো আন্ডার প্রিভিলেজ মানুষ বেশিরভাগ ক্ষেত্রে, তাদের জন্য এখনো মৌলিক অধিকারগুলোই নিশ্চিত করা সম্ভব হয়নি। এরকম তো অনুন্নত জেলা আরও আছে, অনুন্নত জেলা আরও আছে। এই যে ডিসেন্ট্রালাইজেশনের দিকে আগাতে বলছি, সেই কারণে যাতে করে যে জেলা থেকে যে পরিমাণ আয়টা হবে তার একটা অংশ হলেও, যাতে ক্ষুদ্র অংশ হলেও যাতে স্থানীয় উন্নয়নে ব্যয় হয়। রাইট। ইমরান, আপনি প্লিজ, যে শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি, এই যে গুরুত্ব যেগুলো আছে, আমি মনে করি বাংলাদেশের অর্থনীতিকে আরও চাঙ্গা করতে হলে আমাদের রিসার্চ ডেভেলপমেন্টের যে বাজেটটা, সেটা বৃদ্ধি করা এবং ইনপ্র্যাকটিক্যালভাবে আমাদের টেকনিক্যাল সেন্টারগুলোকে আরও
অ্যাক্টিভ করতে হবে, যার কারণে আমরা দক্ষ জনবল পাবো, যার কারণে দেশে হোক সেই বিদেশে হোক আমাদের দেশের অর্থনীতিতে অনেক বড় ভূমিকা রাখতে পারবে। এছাড়া কৃষকের ক্ষেত্রে বলতে চাচ্ছি, কৃষকের ক্ষেত্রে আমাদের দেখা যায় যে কৃষকের যে এত কষ্ট করে যে সে ফসলগুলো ফলাচ্ছে আমাদের জন্য তৈরি করছে, তা আমাদের দেশে কৃষকের সেই মূল্যায়নটা করা হয় না, তাদের ন্যায্য পাওনা তারা পায় না। দেখা যায় তারা ব্যাংক থেকে লোন করেছে, যত টাকা ইনভেস্ট করে সেই ফসলটা ফলিয়েছে, সবশেষে বিক্রি করে দেখা যাচ্ছে তার লোনের টাকাটাই সে পরিশোধ করতে পারছে না। এক্ষেত্রে উদ্যোগ নেওয়া উচিত। মানে কৃষি পণ্য যাতে কৃষকরা ন্যায্য মূল্য পায়, ন্যায্য মূল্যটা আর পায়। উৎপাদনের ক্ষেত্রে যেই কাঁচামাল থেকে শুরু করে বীজ সার যে জিনিসগুলো আছে এগুলো জি। সাপ্লাই অ্যাভেলেবেল থেকে দামটা একটু কম থাকুক, এই তো? জি। হ্যাঁ, সুন্দর প্রস্তাবনা, কৃষি নির্ভর হোক বাংলাদেশ। জুনাইদ, আপনি একজন প্রথম ভোট দিবেন এবার, যারা এবার প্রথম তাদের একজন, তো আপনার ভোটের মাধ্যমে, আপনাদের ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি আসবে। জনপ্রতিনিধির কাছে বাংলাদেশকে কোন জায়গায় দেখতে চান আপনারা? পরবর্তী নির্বাচিত সরকার বাংলাদেশকে কোন মানে রাখতে চায়, মানে আপনি চান বাংলাদেশকে কোন মানে রাখুক? সর্বপ্রথম আমি বলবো দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাই আমরা। যে বৈদেশিক যে আগ্রাসনটা আছে এইটা যাতে আমাদের উপর করালো গ্রাস যেন আবার আমাদেরকে না থাবা দিতে পারে, সেই থাবা থেকে বাঁচার জন্য হচ্ছে যে স্টেপ নেওয়া দরকার এগুলো হচ্ছে আমরা আমাদের জনপ্রতিনিধিদের থেকে আশা করি। এবং কোনো পরিস্থিতিতেই যেন বাংলাদেশের সম্মান যাতে বাংলাদেশের মাথা যাতে নিচে না নামে, বাংলাদেশের সম্মান যাতে অক্ষুণ্ণ থাকে, সেই জিনিসটা যাতে মানে আমাদের জনপ্রতিনিধিদের মধ্যে প্রতিফলিত হয়। একই সাথে বিশ্ব পরিমণ্ডলে বাংলাদেশের কথার যে একটা ভ্যালু আছে, বাংলাদেশ যে একটা কথা মানে কোনো ভয়ভীতি প্রদর্শনে নড়বড় করবে না, এই জিনিসটা কিন্তু এই স্টেপের মাধ্যমে প্রতিফলিত হলো। আমরা এই জিনিসটাই আমাদের জনপ্রতিনিধিদের মধ্যেও দেখতে চাই, যাতে আমাদের দেশের সার্বভৌমত্ব এবং মর্যাদা সবসময় সর্বোচ্চ স্থানে থাকে। নওশীন, আপনি? এমন একটা বাংলাদেশ চাই যেখানে আসলে মানে বৈদেশিক শক্তির আগ্রাসনটা থাকবে না, এবং বাংলাদেশের সার্বভৌমত্বটা যেই সরকারের কাছে সবচেয়ে বেশি প্রাধান্য পাবে, এবং দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ তো অবশ্যই প্রত্যেকটা তরুণের প্রত্যাশা থাকবে। এছাড়াও আমরা চাই এমন একটা বাংলাদেশ যেখানে যে কোনো ধরনের মানুষই তাদের মতামতটাকে ভয়ভীতি ছাড়াই প্রকাশ করতে পারে, এবং তারা এমন কোনো ভয় যাতে না থাকতে পারে যে আমি কোনো তার এগেনস্টে গেলে তারা হয়তো আমার এগেনস্টে কোনো স্টেপ নেবে, এই ধরনের যাতে কোনো ভয় তাদেরকে না থাকতে হয়। এবং অবশ্যই যাতে বৈশ্বিক পৃথিবীতে আমাদের যাতে একটা দৃষ্টান্ত আমরা স্থাপন করতে পারি যে কীভাবে আসলে আমরা ফ্যাসিজমের কবল থেকে এত দ্রুত সময় আমরা ঘুরে দাঁড়াতে পেরেছি, এরকম একটা বাংলাদেশ প্রত্যাশা করছি। রাজিন? একটি সরকার আসলে বিরোধী দলে যারা থাকবে তারাও যাতে মত প্রকাশ করতে পারে, তাদের যারা নেতাকর্মী আছে তারা যাতে তাদের দলীয় পরিচয়ে রাজনীতি করতে পারে, তাদেরকে যাতে বিরোধী দলীয় নেতৃবৃন্দ হওয়ার কারণে আর কোনো জেল জুলুমের শিকার হতে না হয়। আর হচ্ছে নাগরিকদেরও মত প্রকাশের সুযোগ থাকতে হবে, যারা জনপ্রতিনিধি হবে তাদের সাথে নাগরিকদের সরাসরি কানেকশন থাকতে হবে, এবং হচ্ছে একজন জনপ্রতিনিধি নিজেকে নেতা ভাবার চেয়ে আসলে জনপ্রতিনিধি ভাবতে হবে। আর আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা যেটা আছে এটা আরও শক্তিশালী করতে হবে। আপনি কেমন বাংলাদেশ দেখতে চান? বাংলাদেশকে কোন পর্যায়ে দেখতে চান? দেখতে চাই বাংলাদেশের আইন সঠিকভাবে প্রয়োগ হচ্ছে, সবার ক্ষেত্রে প্রয়োগ হচ্ছে, সবার ক্ষেত্রে সমানভাবে প্রয়োগ হচ্ছে। আমাদের দেশে দেখা যায় বেশিরভাগ সময় যে প্রভাবশালী যদি কেউ হয় তার ক্ষেত্রে আইনটা এতটাই স্লো হয়ে যায় যে তার বিচার হওয়ার আগে সে কবরে চলে যাচ্ছে, বাদী কবরে চলে যায়, সে আর বিচার পাচ্ছে না। ধন্যবাদ জনাব ইমরান। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা চারজন তরুণের কাছে ওনারা কেমন বাংলাদেশ চান এমন প্রশ্ন ছুড়ে দিয়েছিলাম। ওনারা ওনাদের স্বপ্নের বাংলাদেশের কথা বলেছেন। এই স্বপ্ন ওনারা দেখতে পারেন, কারণ এই স্বপ্নের বীজ ওনারা বপন করেছিলেন 24-এ এক সাগর রক্তের পথ পাড়ি দিয়ে ওনারা আমাদেরকে একটি নতুন বাংলাদেশ উপহার দিয়েছেন। যে চারজন অতিথি আজকে এখানে ছিলেন, চারজনই গত জুলাই অভ্যুত্থানে রাজপথে সক্রিয় ছিলেন। একেবারে একাদশ-দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী হওয়ার পরও ওনারা পরিবারকে ফাঁকি দিয়ে সব কিছু ওনারা ম্যানেজ করে আন্দোলনে সক্রিয় ছিলেন। ওনারা ওনাদের স্বপ্নের বাংলাদেশের কথা আমাদের শুনিয়েছেন। যারা আগামীতে দেশের দায়িত্ব নিতে যাচ্ছেন তারা কেমন বাংলাদেশ উপহার দিবেন সেই বিষয়টাও ওনারা আমাদের সামনে উপস্থাপন করেছেন। বহির্বিশ্বে যাতে বাংলাদেশের মাথা কখনো নিচু না হয় সেই সার্বভৌমত্ব নিয়ে বাংলাদেশ টিকে থাকার স্বপ্নের কথা ওনারা জানিয়েছেন। আবার কোনো শাসক গোষ্ঠীর কেউ যদি আবার ফ্যাসিস্ট হয়ে উঠতে চায় তাকে টেনে নামানোর ঘোষণা ওনারা দিয়েছেন। অর্থাৎ আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা আজ আমাদের সামনে বসে আছেন ওনারা বাংলাদেশকে সঠিক লাইনে দেখতে চান, সার্বভৌম একটি বাংলাদেশ,
স্বাধীন সার্বভৌম মর্যাদা নিয়ে বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াক, আমাদের অর্থনীতি স্বনির্ভরতা অর্জন করুক, সে স্বপ্নের কথা ওনারা বলেছেন। আমাদের শিক্ষা স্বাস্থ্য খাত ইন্টারন্যাশনাল যে স্ট্যান্ডার্ড আছে সেই স্ট্যান্ডার্ড বজায় রেখে বিশ্বে আবারও আমাদের ছাত্ররা শিক্ষার্থীরা বাংলাদেশের মুখ উজ্জ্বল করুক, সেই ক্যারিকুলাম ওনারা প্রত্যাশা করছেন। তো প্রথম ভোট ওনারা দিবেন এবার, ওনাদের ভোটের মাধ্যমেই তেমন একটি বাংলাদেশ পথ চলা শুরু করবে। আজ এ পর্যন্তই, অন্য কোনো একদিন অন্য কোনো অনুষ্ঠানে আবারও দেখা হবে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।